আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মঙ্গলবার 10 জনের সাক্ষ্য নিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সকাল 10:30টায় আদালতের বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে 3 দিনে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বুধবার 30 এপ্রিল বাকি সাক্ষীদের আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল। এর আগে মামলায় অভিযুক্ত আসামিদের আদালতে উপস্থিত করা হয়। বুধবার এই মামলার সাক্ষী চিকিৎসকরা আদালতে সাক্ষ্য দেবেন। এই মামলায় আসামিপক্ষে অ্যাডভোকেট সোহেল আহমদ সাক্ষীদের জেরা করেছেন। মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে। আজকে বিজ্ঞ আদালতে আমরা 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছে। বিজ্ঞ আদালত পরবর্তীতে আগামীকাল আবার এই মোকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দিবেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ সুইটি বেগম নামে এক নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডাক্তার শাহিন শাহ জানান, নীলফামারী ইপিজেডের পাশে একটি মেসে থাকতেন সুইটি বেগম ও তাসকিয়া 2 বোন। সকালে রান্না করার সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করলে দুপুর 1:30টায় চিকিৎসাধীন অবস্থায় সুইটি বেগম মারা যান। তাসকিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনও হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাঁচা সড়ক। আধুনিক অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগলেও জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনও পাকা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘ প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যকর হয়নি। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঝিনাইদহের 6 উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে মানুষের যাতায়াত এখনও নির্ভর করে কাদা ধুলোর পথে। মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে এখনও কাঁচা। বর্ষায় কাদা পানিতে একাকার আর শুষ্ক মৌসুমে ধুলোয় ধূসর যন্ত্রণা যেন দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে। কাদা ধুলোবালি থাকে আমাদের, বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা হলে, বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। এই মেন রাস্তা এইটুক খোপে কাঁচা থাকার কারণে পুরো এলাকার লোকের সমস্যা। বাড়ি ঘরে তো ধুলো বালু হয়, আবার এই যে রাস্তায় কাদা পানি হয়, সে সমস্ত তো সব ঘর ধরে ওঠে। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার। আমাদের সরকারের কাছে এতটুকুই চাওয়া। এলজিডি কর্তৃপক্ষ বলছে, জেলায় কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। 200 কিলোমিটার রাস্তার টেন্ডার করেছি, আরো 300 কিলোমিটার রাস্তার বাকি আছে এখনো। তো এটা এই প্রকল্পের কাজ শেষ হলে আমি মনে করি যে এই জেলার যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সব গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা করা সম্ভব হবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলার মোট গ্রামীণ সড়ক রয়েছে 5646 কিলোমিটার। এর মধ্যে এখনও কাঁচা রয়েছে 2668 কিলোমিটার। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। লক্ষ্মীপুরে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রেস কাউন্সিল আয়োজিত কর্মশালায় জেলার 40 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে শহরের ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম চারুশিল্প সম্মিলিত পরিষদ। সংবাদ সম্মেলনে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চায় ধারাবাহিকতা ও অস্তিত্ব রক্ষার আহ্বান জানান পরিষদের নেতারা। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ন্যায় বিচার প্রত্যয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে শেরপুরে গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
বাগেরহাটের উন্নয়ন সংস্থা দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আইনি অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপক বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ নবী মানিককে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন নামে বেনামে টাকা উত্তোলন করে আত্মসাতের প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের লাখো মানুষ। ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রায় 34 বছর পার হলেও উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল মধ্যরাত কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় প্রচণ্ড আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়। বারো থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আসতে পড়ে উপকূলীয় অঞ্চলে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেবে সে রাতে প্রাণ হারায় প্রায় 2 লাখ মানুষ। প্রকৃতির ধ্বংসাত্মক তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়। আর আত্মীয় আর মানুষ আর অন্যান্য মানুষ মারা গিয়ে আর বাকি এরা আর দেশে যাই এরম জিগই ওই এত আছে দেন অমরি দেরি ওই না থাকিতে বলে মরি না যাতে। ভয়াবহ দুর্যোগের 34 বছর পরও অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ। জলবায়ু পরিবর্তন আর সাগরের পানির উচ্চতা বৃদ্ধির বিপরীতে টেকসই বেড়িবাঁধ গড়ে না ওঠায় শঙ্কিত উপকূলবাসী। বন্দর কর্তৃপক্ষ এই যে তারা বালি উত্তোলন করতেছে, একদম আমাদের বেড়িবাঁধ যেটা আছে বেড়িবাঁধ গেছে কিন্তু তারা বালি উত্তোলন করতেছে। আমরা একটা বেড়িবাঁধ চাই, এই বেড়িবাঁধটা যদি পাই তাহলে আমাদের এলাকাটা সুন্দর থাকবে, আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারবো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের বাঁধের নতুন ডিজাইন করা হয়েছে, যেটা 10 RLA, আগে ছিল এটা 6 6.5 RLA। বাঁধের উচ্চতা এবং বাঁধের স্লোপ লেন্থ এগুলো বৃদ্ধি করে ডিজাইন করা হয়েছে এবং এগুলো সুপার ডাইক হিসেবে ডিজাইন করা আছে। আমরা এগুলো নিয়ে একটা প্রকল্প অলরেডি তৈরি করেছি, 2-1 দিনের মধ্যে আমরা বোর্ডে দাখিল করে দিব। তো এটা যদি হয় তাহলে এই এলাকার মানুষগুলো সুরক্ষিত হবে বলে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলের প্রায় 596 কিলোমিটার বেড়িবাঁধ সুরক্ষিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকাটি রয়েছে হুমকির মধ্যে। 1991 সালের পর থেকে এখনো এই অঞ্চলে কোনো স্থায়ী বেড়িবাঁধ হয়নি, তাই এই অঞ্চলের মানুষগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। প্রতি বছর 29 এপ্রিল আসে আর যায়, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। তারা এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটার সরইতলা থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।